বিরোধীহীন সংবাদ দুপুরের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মঙ্গলবার থেকে শুরু হবে বিমানবন্দরে করোনা পরীক্ষা। শুরু হলো পরীক্ষামূলক নমুনা সংগ্রহ কার্যক্রম। ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যক্রম শুরু। ব্যবহার করতে হলে নিতে হবে করোনার অন্তত 1 ডোজ টিকা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চললে করোনা ঝুঁকি নেই। উপসর্গ দেখলে কর্তৃপক্ষকে জানানোর তাগিদ। ইভ্যালি সহ 12 ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে গ্রাহকের 3,500 কোটি টাকা। 20টি কোম্পানির বিষয়ে তদন্ত। ভুয়া কোম্পানি খুলে 4,000 কোটি টাকা লুট। পিকে হালদার চক্রে নিবন্ধকের গাফিলতি দেখছে দুদক। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি RT-PCR ল্যাবে মঙ্গলবার থেকে শুরু হবে প্রবাসীদের করোনা পরীক্ষা। সকালে কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সকালে বিমানবন্দর ও সিভিল এভিয়েশনের 96 জন কর্মকর্তা নমুনা সংগ্রহের মাধ্যমে শুরু হয় করোনা টেস্টের পরীক্ষামূলক কার্যক্রমটি। শনিবার রাতে এ কার্যক্রম শুরুর কথা থাকলেও তা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শাহজালাল বিমানবন্দরে 12টি RT-PCR মেশিন বসিয়েছে 6টি প্রতিষ্ঠান। 10টি বুথে চলবে নমুনা সংগ্রহ। এসব ল্যাবে প্রতি 3 ঘন্টায় মিলবে 1452টি নমুনার ফল। এর আগে বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব বসানোর সিদ্ধান্ত হয় 25 দিন আগে। চিঠি চালাচালি আর সিদ্ধান্তহীনতায় কেটে যায় 22 দিন। প্রতিটা ল্যাব যারা এখানে কাজ করছে প্রত্যেককেই আমাদের সরকারের সার্টিফাইড ল্যাব। আমরা যে সবাই সন্তুষ্ট হই, সেই ক্ষেত্রে আমরা তখন সিভিল এভিয়েশনকে বলবো, ওনারা এয়ারলাইন্সকে বলবেন। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আজকে তারা টেস্ট রান দিচ্ছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, আমরা এয়ারলাইনগুলোকে অবহিত করব এবং আশা করছি 28 তারিখ থেকে, কারণ 2টা দিন সময় দিতে হবে এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের জন্য। তারা এটা যদি হয়ে যায়, আশা করছি 2-3 দিনের ভিতরেই পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কার্যক্রম। স্নাতক শেষ বর্ষের এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য সকাল 10টা থেকে খুলে দেওয়া হয় গ্রন্থাগার। গ্রন্থাগার ব্যবহার করতে হলে শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম দিন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গ্রন্থাগারে ঢুকেছেন শিক্ষার্থীরা। তবে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সপ্তাহে 5 দিন খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। এছাড়া আগামী 5 অক্টোবর থেকে 1 ডোজ করোনার টিকার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে আবাসিক হলে উঠতে পারবেন স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা। লাইব্রেরি খুলে দিয়েছে। আমরা আশা করেছিলাম যে হয়তো একসাথে লাইব্রেরি এবং আমাদের যে হলগুলো আছে যেখানে আমরা থাকি, সেগুলো খুলে দিবে। যারা মেসে থাকি বা কোনো হোস্টেলে থাকি তাদের জন্য খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা শুরুতে বিবেচনায় রেখেছি যারা মাস্টার্স পরীক্ষার্থী, ফাইনাল পরীক্ষার্থী এবং চতুর্থ বর্ষ পরীক্ষার্থী, এদের জন্যই মূলত করেছি। পর্যায়ক্রমে দেখা যাবে যে সবগুলো বর্ষকেই আমরা এই সুযোগটা দিব এবং হলগুলো একইভাবে তাদেরকে সেই সুযোগগুলো করে দিবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নূরে আলম। তার কাছ থেকে বিস্তারিত জানবো। নূরে আলম, সকাল থেকে আপনি রয়েছেন। এখন একটু বিশ্ববিদ্যালয়ের যেই সার্বিক কার্যক্রম সম্পর্কে জানবো। মূল হল খুলে দেওয়ার সপ্তাহখানেক আগেই কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হলো। শিক্ষার্থীরা কি বলছেন? আরেকটি বিষয় জানবো যে যেহেতু সপ্তাহখানেক পরেই 5 অক্টোবর হল খুলবে, প্রস্তুতি কেমন? ক্যাম্পাস তো ঘুরে দেখলেন। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগারের সামনে। আমি যদি এখানকার চিত্র দেখাই, গত 1 বছর ধরে এই যে শিক্ষার্থীরা
আমি একটু চেষ্টা করছি যে ছবিতে দেখানোর। এই শিক্ষার্থীরা গ্রন্থাগারের বাইরে পড়াশোনা করছেন এবং এদের অনেকে আছেন নিয়মিত শিক্ষার্থী, আবার অনেকে আছেন যাদের মাস্টার্স কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছে, করোনার মধ্যে শেষ হয়ে গিয়েছেন। তারা চাকরির পড়াশোনা, একাডেমিক পড়াশোনা তারা এখানে করছেন। তো এই শিক্ষার্থীদের কিন্তু ভাগ্যের উন্নয়ন আজকেরও হয়নি এবং তারা চরম ক্ষুব্ধ যে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার খুললেও তারা গ্রন্থাগারে প্রবেশ করতে পারছেন না, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গ্রন্থাগারে প্রবেশ করতে পারবেন। তো শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা আরও হতাশ যে তারা বলছেন যে তারা আশা করেছিলেন যে বিশ্ববিদ্যালয় হল এই মাসে খুলে দেওয়া হবে। তারা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দাবিও জানিয়েছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে হল খোলার সিদ্ধান্ত 5 অক্টোবর সেখান থেকে তারা সরে আসেনি। আমি এই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই হল খোলার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সিন্ডিকেট সভা থেকে। এই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আসলে পরিবর্তন সম্ভব নয়, কারণ এককভাবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারো এককভাবে নেই। তো এই 5 অক্টোবরই তারা হল খুলছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবি না মেনে নেওয়ার কারণে তারা কিছুটা হতাশ, কারণ যে 5 অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কারণে তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই শিক্ষার্থীদের দাবি। আপনাকে অনেক ধন্যবাদ। কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সায়েন্স লাইব্রেরি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি এই মুহূর্তে যাব বিমানবন্দরে, সেখানে পর্যটন ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী তিনি এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা শুনবো তার বক্তব্য। আপনারা জানেন যে আমাদের যে 6টি প্রতিষ্ঠান এখানে ল্যাবরেটরি স্থাপন করেছে তাদের এসওপি গুলো আমরা পাঠিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাতে। ওখানে এটা তাদের ভেটিং পর্যায়ে শেষ। আশা করছি আজকের ভিতরে তাদের অনুমোদনটা চলে আসতে পারে। আমি সকালবেলা কথা বলেছি, আমাদের মাননীয় রাষ্ট্রদূতের দুইজনের সাথে কথা বলেছি, তারা অবহিত করেছেন যেটা হয়তোবা সহসাই চলে আসবে এবং 6টাই হয়তোবা তাদের গ্রহণযোগ্যতা পেতে পারে বলে আমাকে আশ্বাস দিয়েছে। যদি ওইটা এসে যায় আর স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় আজকে দুপুরের ভিতরে, হয়তো বিকালে আমরা এয়ারলাইন্স গুলোকে জানিয়ে দেবো, তারা টিকিট সেল করা শুরু করবে। 28 তারিখ থেকে আশা করছি যে 28 তারিখ থেকে আমরা শুরু করতে পারবো যদি আজকে এই টেস্ট সাকসেসফুল হয়। কিন্তু যেসব অনেক প্রবাসী বলছেন অনেকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, অর্থাৎ এই পিসিআর ল্যাব স্থাপন করার জটিলতার কারণে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ক্ষেত্রে তাহলে কি ধরনের ব্যবস্থা আপনারা নেবেন? তারা কি করতে পারে? বাইরেও দেখেছি যে যাদের মেয়াদ 27 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ কালকে শেষ হয়ে যাচ্ছে। এটা তো আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন যে মাননীয় মন্ত্রী সবাই, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আসছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী আসছেন, আমাদের মন্ত্রী আসছেন, আমাদের সব সচিবরা আসছেন। আমরা সংঘবদ্ধভাবে এখানে চেষ্টা করছি জিনিসটা তৈরি করার জন্য, কিন্তু আমাদের হাতের বাইরে এই কারণে ছিল যে আপনারা জানেন যে এসওপি গুলো এগুলো তো আমরা অনুমোদন করার আমাদের কোনো ইয়ে নাই। এটা পাঠাতে হয়েছে আমাদের সংযুক্ত আরব আমিরাতে, ওইটার এখনো অ্যাপ্রুভালটা আসে নাই। তারা ভেটিং করতেছে যে আমাদের যে সিস্টেমে এখানে যে ল্যাবরেটরি টেস্টগুলো করবে এটা কি গ্রহণযোগ্যতা আছে কিনা, ওইটা করার পরে তারপরে আমরা অ্যালাউ করতে পারবো। সেই জায়গায় যে আপনারা যে ভিসার ব্যাপারটা বলছেন, এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ থেকে তারা কাজ করছে। যাদের ভিসা শেষ হয়ে যাবে তাদের ভিসা অ্যাকশন করার জন্য মন্ত্রণালয় থেকে কাজ করছে। তো আমরা এখান থেকে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে যাতে ত্বরান্বিত করা যায়, যেতে পারে সবাই, আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে যেমন কালকে আমরা যখন এসেছি, আমরা তো রেগুলারলি আসছি, কালকে বলা হলো কালকে রাত 10টার সময় 8টার সময় 100 জনের পরীক্ষা করা হবে। এটা সিভিল এভিয়েশন অনুমতি দেয়নি, এই জন্য এটা হয়নি। ডিলে হওয়ার কারণটা কি স্যার? না, সিভিল এভিয়েশন কখনো আমরা অনুমোদন বন্ধ করিনি। কালকে তো ওনারা বলেছিলেন, না কালকে ওনারা রেডি ছিলেন না, কালকে স্থাপন করেছিলেন। এবং আপনারা জানেন এই স্থাপন কিন্তু টেস্ট কিন্তু শুধু টেস্টিং এটা না, যে টেস্ট ফ্যাসিলিটি সেফ কিনা, তারপর এটার সাথে ডাটা লিঙ্ক আছে। এমআইএস এর কাজ করতেছিল, আপনার কালকে এসে দেখতে পারেন, আমি নিজে আসছিলাম, দেখে গেছি এমআইএস এর কানেকশন তখন এস্টাবলিশ করে নাই। সিভিল সার্জন বলতে পারবে। আমার মনে হয় সিভিল সার্জন শুনে নেন। আরেকটা বিষয়, কত টাকা পরীক্ষার ফি সেটাই এখনো নির্ধারণ হয়নি। এটা নির্ধারণ করে দেয় বলছে না কেন স্যার? এটা করার আছে যে কত টাকা আমি পরীক্ষা করতে পারবো। এটা আমরা কালকে টেস্ট করার জন্য প্রস্তুত মোটামুটি ছিলাম। একটু আমাদের বিমানবন্দরে ব্রিফ করছিলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। চলে যাচ্ছি পরের খবরটিতে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চললে করোনা সংক্রমণের ঝুঁকি দেখছেন না বিশেষজ্ঞরা। কম বয়সীরা করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম। তবে যাদের অন্যান্য সমস্যা আছে তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলে স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ চিকিৎসকদের। করোনা পরিস্থিতির কারণে 543 দিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ।
করোনা সংক্রমণ কমায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মানে প্রত্যেক স্কুল কলেজে ক্লাস শুরুর পূর্বে আমি বলবো 10 মিনিট করে এই স্বাস্থ্যবিধির উপরে একটা লেকচার হওয়া উচিত। ছাত্ররাও যেন একটু নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে, আগের মতো যেন মেলামেশা না করে, আগের মতো মুখ খুলে খাওয়া দাওয়া না করে, এগুলোর দিকে যদি খেয়াল রাখে। আর যখনই কোনো উপসর্গ দেখা দেবে বাবা মাকে বলবে, উনি স্কুলে সন্তানকে পাঠাবে না, তার পরীক্ষা নিরীক্ষা করে 14 দিন পরে আবার পাঠাবে। এখন কর্মকৌশলে আমাদেরকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আমাদেরকে আর শিশুদের বা কিশোরদেরকে ছাত্রছাত্রীদের আবদ্ধ রাখার পলিসি ত্যাগ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 20 বছরের কম বয়সীদের করোনা আক্রান্তের হার ও জটিলতা কম। তবে যেসব শিক্ষার্থী স্থূলতা, হাঁপানি, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগের মতো সমস্যায় ভুগছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুদের আক্রান্তের হার, মৃত্যুর হার অত্যন্ত কম। তার অনেকগুলো বৈজ্ঞানিক কারণ রয়েছে। তাদের রিসেপ্টর, তাদের অ্যান্টিবডি, তাদের যে জীবকোষ মানে টি সেল অর্থাৎ যেটাকে বলে জীবকোষ মাধ্যমে যে প্রতিরোধ ক্ষমতা, সব কিছুই কিন্তু অন্যরকম। স্বাস্থ্যগতভাবে আগে থেকেই দুর্বল, তাদের হার্ট ডিজিজ কিংবা নিউট্রিশনের অভাব কিংবা আবার উল্টো দিকে ওবেসিটি অর্থাৎ ওজনের আধিক্য, তাদের ঝুঁকি থাকবে। সুতরাং আমাদেরকে শিশুদের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসার জন্য যে আইসিইউ এবং তাদের জন্য যে বিশেষ করে নিওন্যাটাল আইসিইউ অন্যান্য যে পদ্ধতি, সেগুলোর ক্ষেত্রে আমাদের নজর রাখতে হবে। খুব শিগগিরই স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে সরকারের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে 24 ঘন্টায় ময়মনসিংহ, রাজশাহী সহ 6 জেলায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 6 জন আর উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন 1 জন। বাকি 7 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। এই নিয়ে চলতি মাসে সেখানে 108 জনের মৃত্যু হলো। রাজশাহী মেডিকেল কলেজে মারা গেছে 4 জন। এর মধ্যে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 2 জন। জেলায় করোনা শনাক্তের হার 6.81%। এদিকে চাঁদপুরে করোনা ডেডিকেটেড ইউনিটে মারা গেছে আরও 6 জন। তাদের মধ্যে 3 জন করোনা আক্রান্ত ছিলেন। এছাড়া করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে সাতক্ষীরায় 3 জন, ফেনীতে 2 জন এবং বরিশালে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ডজন খানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের 3.5 কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া সহ নানা অভিযোগে 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে 4টির সদস্য পদ, শিগগিরই বাতিল হবে আর 6টির। পুরান ঢাকার সাইদুর রহমান পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা, বিনিয়োগ করেন ইভেলিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভেলিতে ধস নামলে আটকে যায় তার 10 লাখ টাকা। আমার সামান্য টাকা, এই টাকাটা চলে গেলে আমি তো বেকার হয়ে যাব। আমার মতো আরও শত শত হাজার হাজার ছেলে আছে যারা বেকার হয়ে যাবে। দেশে বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাবে। আর ধামাকায় 10 লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার। এমডি আমাদের কাছে বারবার সময় চেয়েছে, আমরা বারবার সময় দিয়েছি, বাট এত সময় তো একজনকে দেওয়া যায় না। আমাদেরও তো দিন শেষে আমাদেরকেও চলতে হয়। শুধু সাইদুর রাফি নন, দিশেহারা অবস্থায় এমন হাজারো গ্রাহক বিনিয়োগকারী। ইভেলি ইওরেন্স কেলেঙ্কারির পর পুরো ই কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নানা দপ্তরের হিসেবে ডজন খানেক ই কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের 3.5 কোটি টাকা। এই টাকা কিভাবে উদ্ধার হবে তা জানেন না কেউ। যদি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়, ওই সব কোম্পানির এবং কোম্পানির যারা উদ্যোক্তা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহকরা টাকা ফেরত পেতে পারে। অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা সরবরাহকারী টাকা নিয়ে বিদেশ চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরও কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে 4টির সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সপ্তাহেই আরও বাতিল হবে 6টি। আমাদের কাছে মনে হয়েছে তাদের বিজনেস মডেলগুলো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। সেই কোম্পানিগুলোকে মধ্যে থেকে 16টি কোম্পানিকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। দেশে ই কমার্সের বাজার ছিল $1.5 বিলিয়ন। চলতি বছরে তা 2 বিলিয়ন আর 2023 সালে দাঁড়ানোর কথা ছিল $3 বিলিয়ন। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্যাসিনো গডফাদার ইসমাইল চৌধুরী সম্রাট এবং যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অর্থ পাচার মামলার তদন্ত 1 বছরেও শেষ করতে পারেনি সিআইডি। অনুসন্ধানে দুইজনের বিরুদ্ধে প্রায় 200 কোটি টাকার বেশি বিদেশে পাচারের প্রমাণ পেয়েছিল সংস্থাটি। সিআইডি বলছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে তথ্য চাওয়া হয়েছিল, তার জবাব না আসায় আটকে আছে তদন্ত। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালে গ্রেপ্তার হন যুবলীগের সে সময়ের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া। পরের বছর তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করে সিআইডি। অনুসন্ধান শেষে ক্যাসিনো গডফাদার সম্রাটের বিরুদ্ধে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে 195 কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে রমনা থানায় মামলা করে সিআইডি। এতে বলা হয়, সম্রাটের সহযোগী এনামুল হক আরমান হুন্ডির মাধ্যমে দেশের বাইরে টাকা পাচার করেছে। অক্টোবরে এ দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে সম্রাটের লেনদেনের তথ্য চাইলেও সাড়া মেলেনি। মূলত বিদেশে মুদ্রা পাচার, বিশেষ করে অভিযুক্তরা সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে তাদের অর্থ পাচার করছে। তো এগুলি ওখান থেকে আমরা যেই তথ্য চেয়েছি MLAR-এর মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা পাঠিয়েছি। তো আমরা আশা করছি খুব সহসা পেয়ে যাব। খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে 8.5 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে সিআইডি। তথ্যের জন্য এ 3 দেশে আবেদন হলেও কোনো তথ্য মেলেনি। আইনজীবীরা বলছেন, অন্য দেশের তথ্য চাইলে তার জবাব আসা সময় সাপেক্ষ বিষয়, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের রিপোর্ট 6 মাসের মধ্যেও পাওয়া যায়, অনেক সময় 6 বছর করা যায়, পাওয়া যায়। কাজে এটা ডিপেন্ড করে কেস টু কেস করে ভেরি করে ওদের ইন্টেলিজেন্স কত র্যাপিডলি কাজটা করতে পারছে। এদিকে প্রায় 10 মাস ধরে BSMMU হাসপাতালে ভর্তি রয়েছেন সম্রাট। শারীরিক অবস্থার অগ্রগতি জানতে 20 বার চিঠি দিয়েছে কারা কর্তৃপক্ষ। জবাবে তার অবস্থার উন্নতি হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যৌথ মূলধন কোম্পানি ও প্রতিষ্ঠান পরিদপ্তরের গাফিলতির কারণে কাগুজি কোম্পানির মাধ্যমে আর্থিক খাত থেকে 4,300 কোটি টাকা লোপাটের সুযোগ পেয়েছে পিকে হালদার চক্র। এ বিষয়ে দায়ী কর্মকর্তাদের খুঁজছে দুদক। তথ্য প্রমাণ হাতে পেলেই তাদেরকে পিকে হালদার মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। FAS ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে লোপাট হয়েছে 4,300 কোটি টাকা। 20টি কাগজে প্রতিষ্ঠানের নামে এই টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। একদিকে লিজিং কোম্পানিতে নিজেদের লোক নিয়োগ করে ঋণ ছাড় করানো হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই। এইসব প্রতিষ্ঠানের নেই কোনো ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় দলিল। এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকেরও হদিস নেই। এরপরও এসব প্রতিষ্ঠানকে কিভাবে নিবন্ধন দিয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে সেটা আপনি দেখতেন, আমি দেখতাম। যেমন একটা ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংকের তো এক্সিস্টেন্স আছে, ব্র্যাক ব্যাংক এক্সিস্টেন্স আছে, কিন্তু যেই আর্থিক প্রতিষ্ঠানগুলি পিকে হালদারদের সংশ্লিষ্ট তাদের সাইনবোর্ড আছে, নাম আছে, কিন্তু ওদের ব্যাপারে তো আমরা কিছু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কাগুজে প্রতিষ্ঠানের নিবন্ধনে 6 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। যথাযথ তথ্য প্রমাণ পেলেই তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন, সেটা তো ইনভেস্টিগেশন না হওয়ার কিছু বোঝা যাচ্ছে না। এখানে কার কতটুকু লায়াবিলিটি, কার কতটুকু কনভেন্স ছিল, দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। পিকে হালদারের 3টি কাগজে প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিবন্ধিত ছিল। এক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা তাও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে শুরু হলো উন্নয়নের এক যুগ শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উদযাপনের লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান অর্জন নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দুপুরে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে পর্যায়ে নিয়ে গেছেন তা সত্যিই বিস্ময়কর। এই তথ্যবহুল প্রদর্শনীতে যারা আসবেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও সাফল্যের অনেক নতুন তথ্য পাবেন বলে মনে করেন স্পিকার। উন্নয়নের এক যুগ শিরোনামে প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর এক যুগের উন্নয়ন কর্মকাণ্ড, বৈশ্বিক অঙ্গনে নানা পদক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার আলোকচিত্র থাকছে। রাজধানীর বনানীতে শেরাটন ঢাকা হোটেলে আয়োজিত প্রদর্শনী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের এই উৎসব নানাভাবেই পালিত হচ্ছে এবং হবে, সারা বাংলাদেশ ব্যাপীও হচ্ছে, দেশের বাইরেও অনেক জায়গায় হচ্ছে, হবে। তার ৭৫ বছরের এই জীবনের সময়কালে তার যে বিভিন্ন সংগ্রাম, আন্দোলন এবং কর্মময় যে জীবন, তার যে ব্যাপ্তি, সেটা মানুষের কাছে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য মাধ্যম হচ্ছে এই ধরনের এক চিত্র প্রদর্শনীর আয়োজন। রোহিঙ্গা সংকট সমাধান না করে সরকার পশ্চিমা বিশ্বের সহমর্মিতা পেতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে কৃষক দলের নবগঠিত নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্যের প্রতিবাদ জানান। অভিযোগ করেন এই সফরের সময় অনেক মিথ্যাচার করা হয়েছে। রোহিঙ্গা বিষয়টি তুলে ধরতে পারেননি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বলেন, এই সফর থেকে দেশের কোনো অর্জন নেই। এমনকি রোহিঙ্গাদের যে সমস্যা, সেই সমস্যারও তিনি কোনো সমাধান নিয়ে আসতে পারেননি। এবং আমরা যেটা মনে করি যেখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুকে নিয়ে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলুন বা সরকার বলুন, তারা কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এই ইস্যুটা জিয়ে রেখে তারা একটা আন্তর্জাতিক যে সুবিধা, সেই সুবিধাগুলো গ্রহণ করার চেষ্টা করতে চায় পশ্চিমা বিশ্বের। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। পর্যটন কেন্দ্রে বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানি। এ মাসে শুধু কক্সবাজার ও হাওড় অঞ্চলে অন্তত 10 পর্যটকের মৃত্যু। হিমাগারে রাখা আলু নিয়ে এবার বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জ ও কুড়িগ্রামের চাষিরা। চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 8 থেকে 10 টাকায়। এছাড়া আলুতে পচন ধরায় পুঁজি হারিয়ে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। সংকট সমাধানে রপ্তানির দাবি জানিয়েছেন তারা। মুন্সিগঞ্জের ৬৭ হিমাগারে মজুদ আছে ৫ লাখ মেট্রিক টন আলু, কিন্তু দেখা নেই ক্রেতার। দীর্ঘদিন মজুতের কারণে ধরেছে পচন। খুচরা বাজারে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হলেও হিমাগারের দাম ৮ থেকে ১০ টাকা। এতে পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সমস্ত আলু পচে গেছে, এই আলু নিয়ে আমরা কই যাবো? আমরা অনেক টাকা ঋণ হয়েছি গা, ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক কান্তাছি। আমরা কিছুই নাই গা, আমরা গেছি গা একদম ধ্বংস হইয়া। সিন্ডিকেটের কারণে এ অবস্থা হলেও ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের হানি ঘটে, সেই ক্ষেত্রে সরকারিভাবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। কিন্তু যদি কোনো পণ্যের দাম কমে যায়, উৎপাদন বেশি হওয়ার কারণে কিংবা অন্য কোনো যদি দাম কমে যায়, সেই ক্ষেত্রে দামকে পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া, আমাদের কৃষি বিভাগের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কুড়িগ্রামের 4টি হিমাগারে সংরক্ষিত 52,000 মেট্রিক টনের মধ্যে এখনও অবিকৃত বেশিরভাগ আলু। এতে ঋণ বাড়ার সাথে সাথে লোকসানের শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। আলু বিক্রি হচ্ছে না এমন অবস্থা, স্টোরে এখনো প্রচুর আলু আছে। তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, তাই এখন এই অবস্থার মধ্যে কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না। বর্তমানে প্রতি কেজি আলুতে 6 টাকার বেশি লোকসান হচ্ছে বলে জানিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। 6 টাকা 50 পয়সা ঘাটতি আছে, এই বিষয়ে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে অবগত করছি এবং সারা দ্রুত বিষয় উন্নয়ন যাতে করা যায় সেই ব্যবস্থা নেবে। ক্ষতি কমাতে সরকারকে দ্রুত রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নরসিংদীর মাধবদীতে একের পর এক ভরাট হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করে এসব পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, কারখানা ও মার্কেট। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ কোনো ভবনে আগুন লাগলে পাওয়া যাবে না প্রাকৃতিক পানির উৎস। শিল্প শহর মাধবদী ও আশপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয়ের সংখ্যা ছিল অন্তত 60টি। নিয়মনীতি উপেক্ষা করে বিভিন্ন সময় ভরাট করা হয়েছে এর বেশিরভাগই। মাধবদীর নতুন থানা ভবনের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী তারাপুকুর। বিশাল আকৃতির এই পুকুরটির অর্ধেক ভরাট করে গড়ে উঠেছে শিল্প কারখানা। এছাড়া ওই এলাকায় আরো বেশ কয়েকটি পুকুর ভরাট করেছেন শিল্প মালিকরা। সব বইরা বাড়ি ঘর বিল্ডিং মিল্ডিং তুল্লা বিনাশ যারা জাম্বা পারে আত্মসৎ করে দল করে বইয়া লইছে। হাতে গোনা 5টা পুকুর আছে, তেমন পানিও নাই বা অকেজুর মতো এগুলা। অগ্নি নিরূপণের জন্য
যে পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পর্যাপ্ত পানির কোনো ব্যবস্থা নাই। অবাধে ভরাট হয়ে যাওয়ায় কমেছে পুকুর, ডোবা ও জলাশয়, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতাও। এছাড়া অগ্নিকাণ্ডের সময় সহজেই পানির উৎস না পেলে সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ম্যাক্সিমাম সময় এই পানির স্বল্পতার কারণে বা পানি না থাকার কারণে অনেক সময় কষ্ট করতে হয়, আগুন নির্বাপন করতে বিলম্ব হতে পারে। জমির দাম বেশি হওয়ায় পুকুর ভরাট করে নির্মাণ হচ্ছে বহুতল ভবন, মার্কেট, দোকান সহ বিভিন্ন স্থাপনা। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যদি ভরাট করে ফেলে আমি যদি প্রুফ পাই, আপনার অভিযোগ থাকে, সেক্ষেত্রে আমি আমার আইনের প্রয়োগ করতে হবে, তাই না? পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতার নিরসনে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙামাটির কুতুবছড়ি উপজেলার 10টি গ্রাম। এতে দুর্ভোগে পড়েছে ওই অঞ্চলের হাজারো মানুষ। এজন্য একে অপরকে দুষছে বিদ্যুৎ ও সড়ক বিভাগ, কিন্তু সমস্যা সমাধানে এখন পর্যন্ত নেই তেমন কোনো উদ্যোগ। শুক্রবার রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কিচিং এলাকায় নিরাপত্তা দেয়াল নির্মাণ করছিল সড়ক ও জনপথ বিভাগ। সে সময় একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় কুতুবছড়ি ইউনিয়নের 10টি গ্রাম। এরপর 2 দিন পেরিয়ে গেলেও সমস্যার সমাধানে নেই কোনো উদ্যোগ। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের এলাকার মধ্যে কয়েকটা পাড়ায় বিদ্যুৎ নাই, খুব অসুবিধা আছে। দেখতেছি যে এখানকার অবস্থা খুবই খারাপ, প্রায় 8-9টি গ্রাম বিদ্যুৎ সংযোগবিহীন আছে। আজকে সকালেও এই যে অভিযোগ কেন্দ্রে বলা হয়েছিল, কিন্তু এরা আসার পরে 15-20 মিনিট কাজ করার পরে ওরা চলে গেছে। জনপ্রতিনিধিদের অভিযোগ, সরকারি 2 দপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে তৈরি হয়েছে এই জটিলতা। ঘটনার পরে বিদ্যুৎ অফিসে জানানো হওয়ার পরে এরা আসার পরে আর কোনো নাই, সংযোগ নাই। সড়কের কাজ করার সময় খুঁটি পড়ে যাওয়ায় মেরামত করতে নারাজ বিদ্যুৎ বিভাগ। তবে বিদ্যুৎ বিভাগ কাজ করলে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমাদের এটা ট্রেন তো এই মুহূর্তে জানে, তবে কালকে কাজ ধরবে আর কি, কালকে কাজ ধরবে। ট্রেন সুবিধা নাই আর কি, আমাদের তো এগুলো থাকে না, ট্রেন থাকে না, তো কালকে প্ল্যান আছে আর কি আমাদের। ওই প্রোটেক্টিভ ওয়াল করার জন্য ভেট করা হচ্ছে, ওই পুরোটা একটু কাট হয়েছিল, সেটা আস্তে করে নিচে নেমে চলে আসছে। তা আমাদের পিডিবির লোকজন এসেছিলেন, তা ইনশাল্লাহ আগামীকাল এটা ঠিক হয়ে যাবে। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে নিরাপত্তা দেয়াল নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এই রাস্তায় রয়েছে হাজারো বৈদ্যুতিক খুঁটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সম্প্রতি পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা। চলতি মাসে শুধু কক্সবাজার ও হাওর অঞ্চলে ঘুরতে গিয়ে অন্তত 10 জন পর্যটকের মৃত্যু হয়েছে। এতে বহির্বিশ্বে খারাপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ট্যুরিজম বোর্ড বলছে, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল হতে হবে। কোল কিনারাহীন সমুদ্রের কাছে এসে পর্যটকদের আবেগের মাত্রা বেড়ে যায়। অসাধ্যকে জয় করার সাহস কাল হয়ে দাঁড়ায় অনেক ভ্রমণ পিয়াসীর। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হরহামেশায় ঘটছে মৃত্যুর ঘটনা। চলতি মাসেও কক্সবাজার আর হাওর অঞ্চল মিলিয়ে মৃত্যু হয়েছে 10 পর্যটকের। ফলে পর্যটন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে পড়ছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার কথা বলছে ট্যুরিজম বোর্ড। টাঙ্গুয়ার হাওরেও আপনার দুর্ঘটনা ঘটেছে, সৈকতে দুর্ঘটনা ঘটেছে, সমুদ্র সৈকতে। এগুলি আসলে ওভার ট্যুরিজমের ফলাফল। এটার একটা ইন্টারন্যাশনাল একটা এর র্যামিফিকেশন আছে, যে এটা মার্কেটে যাবে, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে নিবে এবং আমাদের এই যে সমুদ্র সৈকতটাকে একটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অবকাঠামোগত সব সুবিধা। বিদেশিরা আমাদের এই বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করেন। নিরাপত্তাটার যেন কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। হোটেলগুলো অত্যন্ত আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে এবং রাস্তাঘাটও এখনও বেহাল অবস্থা। নিরাপত্তার তো একেবারেই এখানে কোনো ব্যবস্থাপনা নাই। ট্যুরিস্ট পুলিশেরও এখানে কোনো আমরা দেখতে পাই না। পর্যটন কেন্দ্রগুলোতে মৃত্যুর ঘটনা ঘটলে বিদেশিরা আগ্রহ হারাবে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা। সোহেল রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় গোলাবে পরিণত হয়েছে। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরে 2 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে এর প্রভাব দেশের উপকূলে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আরও ঘনীভূত হলেও তীব্র রূপ নেওয়ার শঙ্কা নেই। এতে ঢাকাসহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দেশের কোথাও কোথাও বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরো যা থাকবে। জার্মানি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মেরকেলের ডানপন্থী দলের সাথে বামপন্থীদের জোর লড়াইয়ের আভাস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। 16 সেপ্টেম্বর ব্যাংকটিতে যোগ দেয় বাংলাদেশ। শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 20 আগস্ট বোর্ড অব গভর্নেন্সের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এরপর 16 সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের কাছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন দাখিল করলে ওই দিন থেকে ব্যাংকে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ও বাংলাদেশের অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। 2015 সালে গঠিত বহুজাতিক ব্যাংকটিতে ব্রিক্স জোটের বাইরের কোনো দেশের সদস্যপদ লাভের ঘটনা এবারই প্রথম। বিশ্বে করোনা একদিনে 6,000 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,80,000। এই নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছড়ালো 47,57,000। আর আক্রান্তের সংখ্যা 23,22,00,000-এরও বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 822 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। আক্রান্ত 22,000-এরও বেশি। এক সপ্তাহে রাশিয়ায় 8% বেড়েছে সংক্রমণ আর 4% বেড়েছে মৃত্যু। একদিনে 54,000 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে 765 জনের। দৈনিক সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ব্রিটেন। দেশটিতে শনিবার আক্রান্ত হয়েছে 31,000 মানুষ। দক্ষিণ কোরিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। জার্মানির সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমে অবসান ঘটবে দেশটির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দীর্ঘ শাসনামলের। মেরকেলের দল ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU এবং বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPDর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। মেরকেল পরবর্তী জার্মানিতে কোন দল সরকার গঠন করবে তা নির্ধারণ করতে ভোট দিচ্ছে দেশটির 6 কোটি নাগরিক। জনমত জরিপে বামপন্থী SPD এগিয়ে থাকলেও জলবায়ু নিয়ে শক্ত অবস্থানের কারণে খুব একটা পিছিয়ে নেই গ্রিন পার্টিও। এদিকে কিছুটা জনপ্রিয়তা হারালেও সরকার গঠনের লড়াইয়ে ভালোভাবেই মাঠে আছে ক্ষমতাসীন CDU। শনিবার CDU প্রার্থী আর্মিন লাশেটের হয়ে শেষ মুহূর্তের প্রচার চালান বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। এদিকে নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। আসন্ন শীতের মধ্যে খাদ্য সংকট থেকে শুরু করে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে ইউরোপের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্প খাতের উৎপাদন, যা আগামী শীতে সৃষ্টি করতে পারে ভয়াবহ সংকট। আসন্ন শীতের আগে ইউরোপের বিভিন্ন দেশে দেখা দিয়েছে জ্বালানির অভাব। জ্বালানি সংকটে এরই মধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালিতে। স্পেনে 2020 সালের তুলনায় বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে 35%। দেশটিতে জ্বালানি শক্তি বিক্রি পাইকারি বাজারের সাথে জড়িত থাকায় প্রতি ঘন্টায় সেখানে দাম বাড়ছে জ্বালানি শক্তি। এই পরিস্থিতিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছে তার সরকার 2021 সালের শেষ নাগাদ বিদ্যুতের বিল 20 ভাগ কমিয়ে আনার জন্য কাজ করবে। একই চিত্র ইতালিতেও। সেখানে জ্বালানি শক্তির দাম বেড়েছে 15%। ভোক্তারা আশঙ্কা করছেন আগামী কয়েক মাসে সেই দাম 40% পর্যন্ত বাড়বে। ইতালি জ্বালানির অর্ধেক রাশিয়া থেকে আমদানি করে। রাশিয়া গ্যাস রপ্তানি কমিয়ে দেওয়ায় চরম ভোগান্তি মুখে ইতালি। যুক্তরাজ্যে দেখা দিয়েছে কার্বন ডাই অক্সাইডের উৎপাদন সংকট। বলা হচ্ছে দেশটি খাদ্য প্রক্রিয়াকরণ
শিল্পের ওপর চাপ, জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি এই সংকটের মূল কারণ। যুক্তরাজ্যে শুধুমাত্র 2021 সালেই জ্বালানি শক্তির দাম বেড়েছে 3 গুণ। এই সমস্যার মূল কারণ হল বিশ্বে বিভিন্ন অংশে গ্যাসের চাহিদা বেড়ে যাওয়া ও এর দাম বৃদ্ধি। এর অর্থ কার্বন ডাই অক্সাইডের একটি বিশাল ঘাটতি তৈরি হয়েছে, যা খাদ্য শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কিছু প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদী সহায়তা দিয়েছি। গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প উৎপাদন, যা আগামী শীতে ইউরোপকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংকটের মুখে। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের হেরাতে বন্দুকযুদ্ধে নিহত 4 অপহরণকারীর মরদেহ ক্রেনে ঝুলিয়ে শহর জুড়ে ঘুরিয়েছে তালেবান বাহিনী। বার্তা সংস্থা এপি বলছে, এ ঘটনা তালেবানের আগের শাসন ব্যবস্থা ফিরে আসার ইঙ্গিত। এর আগে মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদের মতো শাস্তির বিধান আবারও চালুর কথা জানিয়েছিলেন তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা নুরুদ্দিন তুরাবি। স্টেডিয়ামে কয়েকশো মানুষের সামনে অপরাধীকে সাজা দেওয়ার বিধান ছিল তালেবানের 1996 থেকে 2001 সাল পর্যন্ত শাসনামলে। এ নিয়ে বিশ্বজুড়েই তখন হয়েছিল তীব্র সমালোচনা। তবে এবার ক্ষমতায় এসে বারবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলেছিলেন তালেবান নেতারা। তবে এর মধ্যেই নিরাপত্তার স্বার্থে হাত কাটার মতো শাস্তি দেওয়া জরুরি বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন তালেবান সরকারের বর্তমান কারাপ্রধান মোল্লা নুরুদ্দিন তুরাবি। তবে আগের শাসন আমলের মতো প্রকাশ্যে শাস্তি দেওয়া নাও হতে পারে বলে আশ্বস্ত করেছিলেন তিনি। তবে হেরাতে মেলেনি সে বক্তব্যের সত্যতা। উপযুক্ত শাস্তি দেওয়ার নামে 4 অপহরণকারীর মরদেহ ক্রেনে ঝুলিয়ে জনসমাগম স্থলে প্রদর্শন করেছেন এক তালেবান কমান্ডার। এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের সময় তারা বন্দুকযুদ্ধে নিহত হন। সব অপরাধীকে সতর্ক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো অপরাধী পার পাবে না। আগস্টে তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। তবে এখনও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে কোনো বক্তব্য দেয়নি তালেবান। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 7 দিন ধরে স্পেনের লা পালমা দ্বীপে অগ্ন্যুৎপাত ঘটছেই। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত 4 শতাধিক ঘরবাড়ি, পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল। গবেষণার প্রতিষ্ঠানের দাবি, অগ্ন্যুৎপাতের এই ধারা চলতে পারে প্রায় 3 মাস। চলমান সংকট নিয়ে আগামী সপ্তাহে বসছে মন্ত্রিসভার জরুরি বৈঠক। লাভা ছায়ার ধোঁয়ায় ছেয়ে গেছে স্পেনের লা পালমা দ্বীপ। ক্যানারি দ্বীপপুঞ্জের দ্বীপটিতে এমন দৃশ্যের দেখা মিলল 50 বছর পর। 19 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতে পুড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল। এরই মধ্যে 150 হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে লাভা। ঘণ্টায় 200 মিটার গতিতে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে লাভার প্রবাহ। শনিবার লা পালমা বিমানবন্দরের রানওয়ে ঢেকে যায় ছায়ে। পরে ফ্লাইট ওঠানামা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 85,000 জনসংখ্যার এই দ্বীপটি থেকে এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে 7,000 মানুষকে। আমার এক আত্মীয় তার ঘরসহ সবকিছু হারিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। আমি অন্য দ্বীপে থাকি। আমার পরিবারকে সাহায্য করতে এখানে এসেছি। অগ্ন্যুৎপাতে আমার পরিবার সব হারিয়েছে। বাসিন্দাদের সামনে এখন লাভার প্রবাহ, বিষাক্ত গ্যাস, ছাই ও অ্যাসিড বৃষ্টির মতো সংকট। লাভা থেকে প্রতিদিন নির্গত হচ্ছে 8 থেকে 10,500 টন সালফার ডাইঅক্সাইড গ্যাস। মানবদেহের জন্য বিষাক্ত এই গ্যাস বাতাসের সঙ্গে স্পেনের মূল ভূখণ্ডে পৌঁছে যেতে পারে কয়েকদিনের মধ্যেই। এছাড়া আটলান্টিক মহাসাগরে লাভা পড়ে বিষক্রিয়ার আশঙ্কা রয়েছে। 1800 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা লাভা সমুদ্রের পানিতে পড়লে তৈরি হতে পারে বিষাক্ত নানা গ্যাস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন পর হকি লিগ নিয়ে উচ্ছ্বসিত ক্লাবগুলো, কিন্তু মাঠ সংকট আর হাতে স্বল্প সময় থাকায় প্রস্তুতি নিয়ে শঙ্কায় ক্লাব কর্মকর্তারা। লিগের আগে ক্লাব কাপে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ দেখছেন তারা। এদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে এখনও অনুশীলন শুরু করতে পারেনি দিলকুশা স্পোর্টিং। দলবদল শেষে ব্যস্ততা শুরু মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের। অনুশীলনে বিকল্প ব্যবস্থা না থাকায় এই এক মাঠেই প্রস্তুতি সারতে হচ্ছে ক্লাবগুলোকে।
প্রতিদিন এক একটি ক্লাবের জন্য বরাদ্দ 2 ঘন্টা। 7 অক্টোবর ক্লাব কাপ দিয়ে শুরু হবে হকির নতুন মৌসুম। লম্বা সময় খেলার বাইরে থাকায় ফিটনেসে মরচে পড়েছে। তার উপর ক্লাব কাপ 1 সপ্তাহ এগিয়ে আসায় প্রস্তুতি নিয়ে শঙ্কায় ক্লাবগুলো। ফিটনেস এবং স্কিল সবকিছু একসাথে করতে হচ্ছে, সুতরাং এটা একটা সমস্যা যে মাঠ পেলে ভালো হতো, বাট সকালে একসাথে 4টা টিম থাকে, বিকালে 4টা টিম থাকে, তাই টাফ হয়ে যায় একটু আমাদের জন্য আসলে। এদিকে চেয়ার দখলের লড়াইয়ে বেহাল দিলকুশা স্পোর্টিং ক্লাব আদৌ অনুশীলন শুরু করতে পারবে কিনা সেটাও অনিশ্চিত। কেননা ক্লাব থেকেই জমা পড়েছে 2টি কমিটির নাম, যারা ভিন্ন ভিন্ন নামে দলবদলে অংশ নেয়। 2 পক্ষের থেকে আমরা 2জন করে 4 জন নিয়েছি। 4 জন মিলে তারা খেলাটা চালাবে। চেষ্টা করেছি যেন উভয় পক্ষ এক হয়ে অন্তত দলবদলটা করে এবং খেলাটা মাঠে করে। আমরা সেই লক্ষ্যে আছি এখনো, এবং উভয় পক্ষ একসাথে এসেছেন, তারা দলবদল করেছেন। সম্পর্ক বলেন বা ব্যক্তিগত দ্বন্দ্ব বলেন, এটা ব্যক্তির, এটা তো খেলার সাথে সম্পৃক্ত না। মানে খেলাতে স্বার্থে কোনো রকম বিভক্তি, কোনো রকম ডিস্টার্ব যেন না হয়, সেদিক লক্ষ্য রেখে ইনশাল্লাহ আমরা খেলাকে খেলা হিসেবে নিয়ে মাঠে পড়াবো। ক্লাব কর্তাদের দ্বন্দ্বে প্রধানমন্ত্রীর দেয়া অনুদানও নিতে পারেনি দিলকুশা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ মাঠে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে বিকেল 4টায় চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। আরব আমিরাতে পর্বে দারুণ ছন্দে এখন কেকেআর। জয়ের ধারায় উঠে এসেছে 4 নম্বরে। ওপেনিংয়ে দুর্দান্ত ভেঙ্কটেশ আয়ার, বল হাতে ব্রেক থ্রু এনে দিয়েছেন ভরুণ, সুনীল ও রাসেলরা। আজও কলকাতা একাদশে সাকিবের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। 2 নম্বরে থাকা চেন্নাইও আছে জয়ের ধারায়। ধোনির দলের বিপক্ষে মর্গানের দলের লড়াইটা সহজ হবে না। এদিকে দুবাইতে রাত 8টায় মুম্বাই ইন্ডিয়ান্সের চ্যালেঞ্জ নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা 2 ম্যাচ হেরে 2 দলই চাপে আছে। চোট কাটিয়ে মুম্বাই একাদশে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। আরসিবি একাদশেও আসতে পারে পরিবর্তন, জায়গা পেতে পারেন স্পিনিং অলরাউন্ডার শাহবাজ আহমেদ। আইপিএলে চলছে মুস্তাফিজ শো। কন্ডিশনের সাথে মানিয়ে কৌশলী বোলিংয়ে নজর কাটছেন কাটার মাস্টার। মোমেন্টাম ধরে রাখতে পারলে বিশ্বকাপে ভালো কিছুর আশাবাদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। পরিস্থিতি অনুযায়ী বোলিংয়ে প্রতিপক্ষকে আটকে রাখতে সফল মানছেন রাজস্থান রয়্যালসের সতীর্থ চেতন সাকারিয়াও। রাজস্থান রয়্যালসের পেস অ্যাটাকের প্রাণ মুস্তাফিজকে প্রয়োজন বুঝে ব্যবহার করে সফল ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। ইনিংসের শুরু, ডেথ কিংবা মিডল ওভার, সবখানে ফিট দ্য ফিজ। স্লোয়ার কাটার কাজ করছে আমিরাতে ঠিক মতোই। রান আটকে প্রতিপক্ষ ব্যাটারদের চাপেও রাখতে পারছেন। ওই মন্ত্রে কেঁপেছে দিল্লি। পেস ভেরিয়েশনে ঋষভ পান্তের মিস হিট, দারুণ প্ল্যান, পারফেক্ট ফিল্ড পজিশনে হেটমায়ারকে ফাঁদে ফেলেছেন। ওই ব্রেক থ্রু নিঃসন্দেহে কমিয়েছে দিল্লির রান। মুস্তাফিজের ছন্দ বিশ্বকাপেও থাকুক প্রত্যাশা প্রধান নির্বাচক নান্নুর। বেস্ট বোলার এই ফরম্যাটের, তো আমরা হচ্ছে কি অবশ্যই বিশ্বকাপে সেরাটাই আমরা আশা করবো, এবং কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ বিশ্বকাপ পর্যন্ত এই পারফরমেন্স থাকলে আমাদের দলের যথেষ্ট উপকৃত। শেষ ওভারটাও ছিল দারুণ, যদিও রান আউটের সহজ সুযোগ মিসে থেকে যায় আক্ষেপ। 4 ওভারে 22 রান, 6টা ডট। ওর বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি প্রতিপক্ষ। টি-20তে এমন ফিগার ঈর্ষণীয়। মুস্তাফিজের চিন্তাভাবনা অনেক পরিষ্কার। নিজের পরিকল্পনায় সবসময় বিশ্বাস রাখেন। ম্যাচের কোন পরিস্থিতিতে কি করতে হবে তা সঠিকভাবে ধরতে পারেন। মুস্তাফিজের এই ফর্ম চলতে থাকুক, এই মোমেন্টাম রেখেই বিশ্বকাপ মিশনে নামুক কাটার মাস্টার। আইপিএল থেকে ওটাই হবে টাইগারদের বড় প্রাপ্তি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লন্ডন ডার্বি। এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল ও টটেনহাম। ম্যাচ শুরু রাত 9:30টায়। মৌসুমের প্রথম 3 ম্যাচে টানা জয় পেলেও পরের 2 ম্যাচে হেরেছে টটেনহাম। উল্টো চিত্র আর্সেনালের। 3 হার দিয়ে মৌসুম শুরু করে গানাররা। এরপর ঘুরে দাঁড়িয়ে টানা 2 ম্যাচ জিতে আর্তেতার দল। ফিট হয়ে আর্সেনাল একাদশে ফিরেছেন গ্রানাইট সাকা। স্পার্স একাদশে ফিরবেন লুকাস মোরা। এদিকে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। রাত 8:15টায় লেভান্তের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। দীর্ঘ সময় চোট কাটিয়ে বার্সা একাদশে ফিরেছেন আনসু ফাতি। 5 ম্যাচে 2 জয়ে টেবিলের 8 নম্বরে কোম্যানের দল। লা লিগায় ঘরের মাঠে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলে গোলশূন্য ড্র করে ভিয়ারিয়াল। অন্যদিকে মেসিকে ছাড়াই লিগ 1-এ জয় পেয়েছে পিএসজি। মপেলিয়েকে হারায় 2-0 গোলে।
সান্তিয়াগো বার্নাবুতে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের, কিন্তু খেই হারিয়ে ফেলল গ্যালাক্টিকোস। 3 দিন আগে মায়োর্কার বিপক্ষে গোল উৎসব করা বেনজেমা এসেনসিওরা ঘরের মাঠে ছিল নিষ্প্রভ। ভালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় রিয়াল, একের পর এক শট নিয়েছে, তবে ঘরের মাঠে ছিল নিষ্প্রভ। ভালো সুযোগ তৈরি করতে ব্যর্থ হয় রিয়াল, একের পর এক শট নিয়েছে, তবে ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি। রিয়াল যখন চাপ তৈরি করতে ব্যর্থ, তখন কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ায় ভিয়ারিয়াল। দুর্দান্ত কিছু আক্রমণ করেও স্কোর করতে পারেনি মাদ্রিদ গোলরক্ষক কোর্তোয়ার নৈপুণ্যে। বদলি হিসেবে কামাভিঙ্গা, ইস্কো, হ্যাজার্ডকে নামিয়েও গোলের দেখা পায়নি কার্লো আনচেলত্তি। সেরাটা দিতে না পারার আক্ষেপ আছে রিয়াল হেড কোচের। আমরা ভিয়ারিয়ালের উপর চাপ তৈরি করতে পারিনি, বরং ওদের কাউন্টার অ্যাটাকের সুযোগ করে দিয়েছি। সেরাটা দিতে না পারলেও হতাশ নই, এমন হতেই পারে। সামনের ম্যাচগুলোতে মনোযোগ ধরে রাখাই গুরুত্বপূর্ণ। লা লিগার শীর্ষ দল জয় বঞ্চিত হলো, তবে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজি বিজয়ের রথ ছুটিয়ে চলেছে। মপেলিয়েকে হারিয়ে টানা 8ম ম্যাচে জয় তুলে নিল লা পারিসিয়ানরা। চোটের কারণে মেসি না থাকলেও তারকায় ঠাসা পিএসজির তাতে সমস্যা হয়নি। ডি মারিয়ার পাস থেকে ম্যাচের শুরুতে গেই এগিয়ে দেয় ফরাসি জায়ান্টদের। শেষ দিকে নেইমারের অ্যাসিস্টে গোল করেন ড্রাক্সলার। লিগ ওয়ানে আধিপত্য করা পিএসজির পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। বুধবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির চ্যালেঞ্জ নিবে পচেত্তিনোর দল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাফের আগে নিজেদের পাসিং, রিসিভিং ও বল হোল্ডিং এর দক্ষতা বাড়াতে কাজ করছে জাতীয় ফুটবল দল। তৃতীয় দিনের অনুশীলনে বেড়েছে খেলোয়াড়দের আত্মবিশ্বাস, বলেছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এদিকে সুযোগ পেলে সাফে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ফরওয়ার্ড সুমন রেজার। বৃষ্টিবাগড়ায় চেনা বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে কমলাপুরের টার্ফে তৃতীয় দিনের অনুশীলন। ফিটনেস ইস্যুতে শুরুর দিন থেকে সোচ্চার অন্তর্বর্তীকালীন কোচ অস্কার ব্রুজন। প্রতি সেশনেই কিছু না কিছু নতুনত্বের চেষ্টা স্প্যানিশ কোচের। পাসিং, রিসিভিং নিয়ে সমস্যা চোখে পড়েছে ব্রুজনের। পাশাপাশি বল ধরে রাখা ও মার্কিং নিয়েও কোচের তৎপরতা চোখে পড়ার মতো। সবশেষ কিরগিজস্তান সফরেও স্কোরিং সমস্যা নিয়ে ভুগেছে লাল সবুজ। সেখানে একমাত্র সফল সুমন রেজা। সাফের মিশনেও সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। পজিশন জিনিসটা আজকে আমাদেরকে দেখাইছে, যেমন আমার পজিশনে ডিফেন্ডিং এর সময় নাম্বার 6 ম্যানকে কিভাবে ব্লক করতে হবে সেটা বারবার কোচ দেখাইছে। যদি কোচ আমাকে গেমে সুযোগ দেয় তাহলে মেবি গেম চান্সগুলো পাবো এবং সেই চান্সগুলো পেলে হয়তো বা স্কোরিং করতে আমার সুবিধা হবে। দলীয় কম্বিনেশন মানিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে অনুশীলনের প্রথম দিন থেকেই। এদিন দলকে 2 ভাগে ভাগ করে 15 মিনিটের 2টি ম্যাচে খেলোয়াড়দের পরখ করেছেন অস্কার ব্রুজন। ফ্লাডলাইটের আলোতে বেঙ্গল টাইগারদের নিজস্ব ট্যাকটিক্সের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এই স্প্যানিয়ার্ডের। অপোনেন্টকে খাটো করা যাবে না, অপোনেন্টকে অনেক স্ট্রং ধরা যাবে না। ফুটবলে অসম্ভব বলে কিছু নাই, যার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো বড় জিনিস, যে আমরা যদি আমার প্লেয়ার ভিতরে এই পরিবর্তনটা আনতে পারি এবং তারা যদি ওইটা মাঠে প্রতিফলন ঘটাতে পারে, তাহলেই কিন্তু সাকসেস। খেলার টেকনিকে, কোচিং টেকনিকে কিছু পার্থক্য আছে এবং যেটা আমরা আশা করেছিলাম সেটাই সে করতেছে। যেখানে আমাদের কিছু উইকনেস ছিল সে ব্যাপারেই সে কাজ করছে। প্লেয়াররা সবাই প্রফেশনাল প্লেয়ার, তাদেরকে যেভাবে বলা হবে তারা সেভাবে খেলতে পারবে। আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, তারা সকলে এই খেলার সাথে মানিয়ে নিতে পারবে। রবিবার অনুশীলন নেই, এদিন সুইমিং আর জিম সেশনেই সময় কাটাবেন জামাল তপুরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হারিয়ে যাওয়ার 70 বছর পর ছেলেকে ফিরে পেলেন শতবর্ষী মা মঙ্গলনেসা। 10 বছর বয়সে হারিয়ে যায় একমাত্র ছেলে কুদ্দুস মিয়া। এরপর থেকে ছেলেকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ফেসবুকের কল্যাণে জীবনের শেষ বেলায় পূরণ হলো সেই স্বপ্ন। হারিয়ে যাওয়া 10 বছরের শিশু কুদ্দুস এখন 80 বছরের বৃদ্ধ। দীর্ঘ 70 বছর পর মা ছেলের দেখা। 80 বছরের ছেলেকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন 115 বছর বয়সী মা মঙ্গলনেসা। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবার জানায় চাচার সাথে রাজশাহীতে বেড়াতে গিয়ে হারিয়ে যান 10 বছর বয়সী কুদ্দুস মিয়া। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পায়নি পরিবার। পরে কেটে গেছে 70 বছর। 10 বছরের সেই ছোট্ট শিশু এখন 80 বছরের বৃদ্ধ। জীবনের শেষ সময়ে এসে মাকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা কুদ্দুস। খুব আনন্দ, বড়িত আমার একটা আনন্দ। এখন আমার মা তো আনন্দ না। দাদির মুখ দেখতে পাই নাই, খুব ভালো লাগতেছে। আব্বা খুবই খুশি হয়েছে। আমার
সকল ভাই বোনেরাও সকলেই আনন্দিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মা ছেলের মিলনের এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। আবেগী হয়ে পড়েন উপস্থিত সবাই। আমার নানা ভাই দীর্ঘদিন যাবত উনি নিখোঁজ ছিল, আজ উনি আমাদের বাড়িতে আসছে, আমরা খুব এক্সাইটেড। আমার দাদি শাশুড়ি অনেক খোঁজাখুঁজি করছে, পায় নাই, এরপরে এত বছর পরে যেহেতু পাইছে এখন আমরা খুবই আনন্দিত। সম্প্রতি আয়ুব নামের একজন কুদ্দুস মিয়ার সন্ধানে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আয়ুবের সাথে যোগাযোগ করে কুদ্দুসের পরিবার। এক পর্যায়ে কুদ্দুস খুঁজে পায় তার পরিবারকে। কুদ্দুস মুন্সির নাতি তার নজরে আসে এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করেন। যখন নিশ্চিত হই এটাই কুদ্দুস মুন্সি এবং এটাই তার পরিবার, তখন আমরা তাদেরকে মিলিত করার জন্য একত্রিতভাবে কাজ শুরু করি। নিখোঁজের পর কুদ্দুস প্রাপ্তবয়স্ক হলে রাজশাহীর বাগমারা উপজেলার বারুইপাড়ায় বিয়ে করে সংসার শুরু করেন। ৮০ বছর বয়সী কুদ্দুস মিয়া এখন ৮ সন্তানের জনক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই মুহূর্তে কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরা সরাসরি শুনে আনছি স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য। পিছনে আরেকটি বড় কারণ হলো ভ্যাকসিন। আমরা সেই শুরু থেকেই ভ্যাকসিনের চেষ্টা করেছি, ভ্যাকসিন আনার চেষ্টা করেছি। আমরা প্রথমে সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আনার চেষ্টা করেছি এবং আমরা পেয়েছিলামও, কিন্তু মাঝখানে আবার ভ্যাকসিন আসা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তখন বিভিন্ন দেশে থেকে আমরা ভ্যাকসিন আনার চেষ্টা করেছি এবং আমরা এখানে উল্লেখ করতে হয় যে চায়না থেকে আমরা প্রায় 7 কোটির অধিক ভ্যাকসিন আমরা আনার অর্ডার দিয়েছি আমরা, এবং তার একটা বিরাট অংশ চলে এসেছে। কোভিড থেকে আমরা অনেক ভ্যাকসিন পাচ্ছি এবং আমরা নতুন করেও আমরা এখানে যে ৭১ লক্ষ ভ্যাকসিন যেটা ফাইজারের, সেই ভ্যাকসিনের গুলো এখন আসা শুরু হয়েছে এবং আগামী রাত্রেও আমাদের ভ্যাকসিন আসার কথা 25 লক্ষ ডোজ, এবং 2-4 দিন আগেও এসেছে। সব মিলিয়ে আমাদের একটা ভালো অবস্থায় আছে। আমরা এখন ভ্যাকসিন ক্যাম্পেইন গতবার করেছিলাম, এবারও 28 তারিখে সকাল থেকে আমরা ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা শুরু করছি। চলমান ভ্যাকসিন যে দেওয়া সেটা বজায় থাকবে। এখন প্রায় 6 লক্ষ ডোজ ভ্যাকসিন প্রত্যেক দিন দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমরা একদম গ্রামে গঞ্জে পর্যন্ত আমরা ভ্যাকসিন নিয়ে যাচ্ছি, যাতে সেখানে যারা বিশেষ করে যারা দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী আছেন এবং যারা সব সময় ভ্যাকসিন নিতে আসতে পারে না, এবং বয়স্ক যারা,